প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। কেমন আছেন? পত্রপত্রিকার শিরোনাম পড়বার আগে একটা কথা বলি, মানে এখন ঘটনা এমনভাবে ঘটে, মানে এত দ্রুত ঘটনা কিছু ঘটে যাতে দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম যেটা পড়বো সেই শিরোনামের সাথে একেবারে রিসেন্ট একটু আগে ঘটে যাওয়া ঘটনার সাথে কোনো মিল নেই। তারপরেও শিরোনামগুলো একটু পড়ে শোনাই। দৈনিক প্রথম আলো, এবার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সরকার বিবৃতি দিয়ে দায় সারতে পারে না, বিশ্লেষণ মব ভায়োলেন্স। দৈনিক যুগান্তর, 24 ঘন্টার মধ্যে ইরানের জবাব, কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা, সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। দৈনিক সমকাল, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। কালের কণ্ঠের শিরোনাম, যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব ইরানের, অর্থনীতিতে আবারও ভয় ধরাচ্ছে যুদ্ধ। দৈনিক ইত্তেফাক, কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ইরানের সরকার পরিবর্তন চান ট্রাম্প। বাংলাদেশ প্রতিদিন, যুদ্ধে ইসরায়েলের ইউটার্ন, বেপরোয়া মব সন্ত্রাসী উৎকণ্ঠা। মানব জমিনের শিরোনাম, তৎপর রাশিয়া, শেষ দেখবে ইরান। খবরের কাগজ, যুদ্ধ শুরু, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, যুদ্ধ শুরু আপনাদের, শেষ করব আমরা। আবার আলোচনায় মব ভায়োলেন্স। আমার দেশের শিরোনাম, দাবির বহরে ব্যতিব্যস্ত অন্তর্বর্তী সরকার, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। দৈনিক ইনকেলাব, এনসিপির প্রতি ইসির পক্ষপাতিত্ব, ইসরায়েলকে শাস্তি পেতেই হবে খামেনি। আমাদের সময়, একই সময়ে 2 শহরে গুলিবিদ্ধ হন বাদী, কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। সময়ের আলো, নির্বাচন সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তারা গ্রেপ্তার আতঙ্কে, দিনেও পাল্টাপাল্টি হামলা, ইরান ইসরায়েল যুদ্ধ। কালবেলার শিরোনাম, 12 সিটিতে ভোটের চিন্তা সরকারের, নির্বাচনী জোট নিয়ে ভাবছে বিএনপি। দিনকাল, যুদ্ধ শেষ করতে ইরানকে বার্তা ইসরায়েলের, দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটস, প্রধান উপদেষ্টা। রূপালী বাংলাদেশ, তীব্র হামলায় যুদ্ধ শেষের হুঁশিয়ারি ইরানের। দৈনিক করতোয়া, যুদ্ধের শেষ চায় ইসরায়েল। আলোকিত বাংলাদেশ, ইসরায়েলে দীর্ঘতম হামলা, আক্রান্ত মার্কিন ঘাঁটি, 3 পথে হাঁটছে বিএনপি। দৈনিক জনকণ্ঠ, কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। আপনাকে আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে শিরোনাম এবং একটু আগে ঘটে যাওয়া ঘটনার সাথে কোনো মিল নেই, এর মধ্যেই যুদ্ধ বন্ধের ইঙ্গিত এবং ট্রাম্প পিছু হটছেন সেটার ইঙ্গিত, এবং সব কিছু মিলিয়ে এখন যে ঘটনাটা ঘটছে, ট্রাম্পকে কি বিশ্বাস করা যায়? তিনি কয়েকদিন আগে যেটা বললেন যে 2 সপ্তাহ সময় চাইলেন, পরের দিনই কিন্তু তিনি হামলা করলেন। এখন যেটা হচ্ছে যে কাতারের মধ্যস্থতায় আবার যুদ্ধ বিরতি করবার একটা প্রস্তাব বা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমরা কি বিশ্বাস করতে পারি যে যুদ্ধ থামবে? যুদ্ধ তো এক সময় না এক সময় থামবেই, তখন ততদিনে পৃথিবী মানুষ শেষ হয়ে যাবে তা ঠিক নেই। তবে আপনি এক যথার্থ বলেছেন যে ট্রাম্প এমন একটা চরিত্র, এমন একটা মানুষ যাকে মানে বিন্দু মাত্র বিশ্বাস করা যায় না। মানে উনি এই চায়ের কাপে চুমুক দিতে দিতে এক কথা বললেন, 1 মিনিট পরেই আর এক কথা বলেন। কিন্তু এত বড় দেশের, শক্তিধর একটা দেশের প্রধান, তার উপরে তো অনেক কিছু নির্ভর করে পৃথিবীর। এই পর্যন্ত আমেরিকায় যত প্রেসিডেন্ট এসছেন, এর মতন পাগল প্রেসিডেন্ট আর কেউ, সেইভাবে কি বলা যায়? হ্যাঁ, পাগল, অবশ্যই পাগল। পাগল না হলে পরে সে তো নিজের দেশের স্বার্থও দেখে না। এই যে এখন যেটা করছে, এখন তো আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমেরিকা ইটস এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। ইমিগ্রেন্টরা এসে কিন্তু আমেরিকার মানে পত্তন ঘটায়। তো এখানে এসে ইমিগ্রেশনের ব্যাপারে, হ্যাঁ, তার কিছু কিছু ব্যাপার ঠিক আছে, যারা ইলিগাল ইমিগ্রেন্ট তাদেরকে ধরো, কিন্তু ঢালাওভাবে যা করতে চাচ্ছে সে, এটা তো একেবারেই মানা যায় না। তারপরে ব্ল্যাকদের প্রতি তার যেই মানে বিদ্বেষ এবং যে ভিন্ন দৃষ্টিভঙ্গি, সেটাও মানা যায় না। সম্প্রতি গতকাল আমাকে লস অ্যাঞ্জেলেস থেকে
একজন ফোন করেছিলেন এবং তিনি বললেন যে সেখানে হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের উপরেও একটা প্রচণ্ড খড়গ নামিয়ে দিয়েছেন এই ট্রাম্প। তো এইভাবে চারিদিকে উনি শত্রু তৈরি করছেন, তার মিত্ররা দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে তাকে আমি মনে করি না যে এটা তো গেল তার দেশের ব্যাপার, কিন্তু এই যে আন্তর্জাতিকভাবে যুদ্ধ শুরু হলো ইসরায়েল আর ইরানের, মাঝখানে যুদ্ধের মধ্যে ঢুকে গেলেন ট্রাম্প, এবং তিনি যুদ্ধ বিরতি ঘোষণা করলেন। তাহলে কি আসলে বিরতি হবে? না না, সেটাই তো কথা, যে উনি কিন্তু যুদ্ধতে ঢোকার আগে উনি কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে আমি 2 সপ্তাহ সময় চাই সব দেখে শুনে, কিন্তু আমি যুদ্ধ করব, সেটা ঠিক আছে। এবং দ্বিতীয় দিনই উনি অ্যাটাক করে বসলেন, এবং এটা উনি কখনো চিন্তা করতে পারেনি। আসলে ইসরায়েল এবং আমেরিকা 2 দেশের কেউই চিন্তা করে নাই যে ইরান কতটা পাল্টা এবং ইরান কতটা শক্তিশালী। এই দুটোই তাদের বোঝার। বিশেষ করে ধরেন মার্কিন ঘাঁটিতে, বিশেষ করে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে যে হামলা হলো, এরপরে বোধহয় টনকটা নড়ল, এবং আরেকটা টনক নড়ল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। এইখানে তো ব্যবসায়িক দিক থেকে তো আবার তার টনটনা চিন্তা ভাবনা আছে, কারণ সে নিজে একজন ব্যবসায়ী। কিন্তু এটা ওইভাবে আসলে আমি জানি না এটা শেষ পরিণতি কী হবে। তবে ইসরায়েল এবং আমেরিকা যা ভেবেছিল সেটা হবে না। এদিকে কিন্তু দেখেন যে রাশিয়া আবার ইরানকে সাপোর্ট করছে, চীন কোরিয়া তো আগে থেকেই করেছে। তবে একটা ব্যাপার যেটুক মনে হয়, যে যদি এটা স্বস্তির জায়গা তৈরি করে যে না যুদ্ধ থেমে যাবে, বা এই যে প্রয়াস চলছে কাতারের মধ্যস্থতায়, আমরা শান্তি চাই, পৃথিবী শান্তিময় হোক, মানুষ বাঁচুক, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেশের কথা একটু আসি। জি নিশ্চয়ই। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারদের যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব তারা কতটা পালন করেছেন সেটা প্রশ্নবিদ্ধ, এবং এটা নিয়ে না যথেষ্ট পরিমাণ আলোচনা আছে, এবং তারা অনেক অন্যায় করেছেন এটাও মনে হয়। কিন্তু অন্যায়ের শাস্তি কি মব ভায়োলেন্সে যেভাবে হলো, যেভাবে এই নুরুল হুদাকে লাঞ্ছিত করা হলো, সেটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একটা মোটামুটি বিতর্কের মধ্যে চলছে। দৈনিক প্রথম আলোতে শিরোনাম হয়েছে, সরকার বিবৃতি দিয়ে দায় সারতে পারে না, পুলিশের সামনে কিভাবে একজন ব্যক্তির গলায় জুতার মালা পরানো হলো, পুলিশের ভূমিকা সেখানে কি ছিল, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি। একই সাথে আমি বলতে চাই যে ভদ্রলোক, এই দাড়িওয়ালা ভদ্রলোক, তিনি যেভাবে জুতা পেটা করলেন, এবং শোনা যায় যে তিনি সম্ভবত স্বেচ্ছাসেবক দলের কর্মী, একটি পত্রিকার শিরোনাম। তাহলে এই যে বিবৃতি হচ্ছে যে ব্যবস্থা নেওয়া হবে, দেখে নিব, ব্যবস্থাটা কি নেওয়া হচ্ছে? তাহলে এইটার ব্যবস্থা না হলে তো মব ভায়োলেন্স বাড়বে। আমি প্রথমেই খুব সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, যদি আপনি সত্যিকারের বিচার প্রক্রিয়া শুরু করেন তাহলে মব বিচার দরকার হবে না, মব জাস্টিসের দরকার হবে না, এটা অটোমেটিক থেমে যাবে। এটা হলো মূল কথা। কিন্তু আনফর্চুনেটলি বিচারটা তার নিজস্ব গতিতে চলছে না। এটা তার নিজস্ব গতিতেই চলতে দিতে হবে, কিন্তু সেটা চলছে না। এটা গেল 1। 2 হলো, গতকালই আমার সাথে বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতার সাথে কথা হলো। তাকে আমি বললাম যে ভাই এটা আপনারা কি করছেন? উনি নিজেও প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং বলছেন যে কেন এখনো তাকে বহিষ্কার করা হয় নাই। তার মানে হচ্ছে এনসিপির ঘাড়ে যেই দোষটা ছিল যে তারা মব ভায়োলেন্স করে, এখন সেইটা যেচে পড়ে বিএনপি তাদের ঘাড়ে নিয়ে নিল। এটা একটা অদ্ভুত ব্যাপার। আবার একটা কথা বলি, দেখেন নুরুল হুদা উনি একজন সরকারি কর্মচারী ছিলেন, এবং এখন আমি বললে তো আমাকে বলবে যে তার মানে তোষামোদি করছি না। তোষামোদি আমি করছি না, আমি স্পষ্টভাবে বলতে চাই নুরুল হুদা যদি দোষী হয়ে থাকে তাকে ফাঁসি দেন। যদি না দোষী তো অবশ্যই, হ্যাঁ, কি পরিমাণ, জি, মানে দোষের শাস্তিটা কি হবে? ফাঁসি হবে না মৃত্যুদণ্ড হবে না কি যাবজ্জীবন হবে? আইন নির্ধারণ করবে। তা আমার কথা হলো, সে দোষী, তাকে তার শাস্তি দেন। কিন্তু একটা বয়স্ক লোককে এইভাবে অপদস্থ করা এবং মানে মানুষের কাছে হেয় করা, এটার অধিকার কিন্তু
কেউ দেয় না। আমি গতকাল এই প্রসঙ্গটি তুলে একটি প্রশ্ন করেছিলাম, যেমন ধরেন পরিবারের প্রধান হিসেবে উনি দোষ করেছেন, চরমতম অন্যায় করেছেন, তাকে যেভাবে নিগৃহীত করা হলো, যেভাবে ধরে নিয়ে যাওয়া হলো, তাতে যে তার পরিবারের সদস্যরা যারা দোষী না, আপনি একবার ভাবেন তো, সেই পরিবারের কথাটা ভাবেন, তাদের আত্মীয় স্বজনের কথা ভাবেন, এটাই কি কাঙ্ক্ষিত? এটা মোটেই কাঙ্ক্ষিত না। আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ সরকার 17 বছরে দেশকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে, আর এই অন্তর্বর্তীকালীন সরকার ওই দেখি না কি হয় অথবা নীরবতা কিংবা বিবৃতি এই খেলা খেলে তারা কিন্তু দেশকে আরেকভাবে ধ্বংস নিয়ে যাচ্ছে। দেখেন, নুরুল হুদা কিন্তু সিইসি, আমি নুরুল হুদা হিসাবে দেখতে চাই না, সে সিইসি, সে মুক্তিযুদ্ধ করছে কি করে নাই এগুলো কিচ্ছু আমার দরকার নাই, সে দোষী, তাকে ধরো বিচার করো। কিন্তু এই যে অ্যালাউ করা হচ্ছে, এই একটা ঘটনার পিছনে আরো 10টা ঘটনা চলে আসবে, উৎসাহিত হবে, তো তাদেরকে আপনারা কোথায় ঠেলে দিচ্ছেন? এবং ওনার বাসায় লুটপাট হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এরকম ম্যাক্সিমাম তাকে যেভাবে বেরিয়ে আসতে দেখা গেল, তাতে বোঝা যায় তাকে খুব জোরপূর্বক বাসা থেকে বের হয়ে, মানে একটা লুঙ্গি পরা, একটা গেঞ্জি পরা অবস্থায় উনি আসলেন, উনি পোশাক বদল করারও সুযোগ পান নাই। এবং এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা বোধ করি কাম্য না, মোটেই কাম্য না। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে যারাই মব ভায়োলেন্স করে থাকুক না কেন, এটা তো তাদের দায়িত্ব না যে নুরুল হুদাকে বা অন্য কাউকে ধরা। এই একই সাথে যেটা হয় যে এই যে 48 ঘন্টার মতো হয়ে গেল, দৃশ্যমান কোনো অগ্রগতি, কথা অগ্রগতি নাই। এবং আরেকটা ব্যাপার যেটা একেবারে সত্য, যে যিনি দোষী তার তো অবশ্যই বিচার হতে হবে, কিন্তু সেই বিচারের প্রক্রিয়াটা যেন বিচারিক প্রক্রিয়ার মধ্যে হয়, সেইটা খুব জরুরি। হ্যাঁ, সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেন হয়। আর যিনি ওনাকে অপদস্থ করলো, তাকে কেন এখনো ধরা হলো? হ্যাঁ, তাকে কেন এখনো ধরা হলো না, এবং কেন তাকে শাস্তি দেওয়া হবে না? কারণ এটা যেটা হচ্ছে কি, যে আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। অন্যায়কে প্রশ্রয় দিলে কিন্তু দেশের সামগ্রিক কাঠামো একদম ভেঙে যাবে। আপনি সামগ্রিক কাঠামোর কথা বলছেন, সচিবালয় বাংলাদেশের একটি দেশের হৃৎপিণ্ড, প্রশাসন, আইন শৃঙ্খলা সবকিছু সেখান থেকে অনেক কিছু হয়। তো আন্দোলনে বেহাল জনপ্রশাসন খবরের কাগজের শিরোনাম। তাহলে জনপ্রশাসন মানেই কিন্তু আমরা বলতে পারি যে একটা নানা ধরনের আমাদের অনেক কিছু সিদ্ধান্ত সেখান থেকেই হয়। তা আন্দোলনে বেহাল যদি হয় জনপ্রশাসন, তাহলে দেশের অবস্থাটা কি দাঁড়াবে? দেশের অবস্থা হলো বেহাল স্কোয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার, ওইটা। আমি একটা কথা বলি, এটা আসলে অন্য প্রসঙ্গ চলে আসছে, তারপর এটা বলতে ফেলি। আমি বারবারই বলেছি যে এই সরকারকে বুঝতে হবে যে তারা কিন্তু নির্বাচিত সরকার না, কিছুদিনের জন্য এসছেন। হ্যাঁ, এবং সারা পৃথিবীতে দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকার যারা যত দ্রুত নির্বাচন দিয়েছে, তত তাদের দেশের সেটার মানে পজিটিভ প্রতিফলন দেখা গেছে। এখন এই যে তারা দুটো সংস্কারের হাত দিয়েছিল, একটা এনবিআর এবং একটা সচিবালয়, দুটোতে কিন্তু তারা ফেল করলো। ভবিষ্যতেও যেটাতেই যাবে সেটাই ফেল করবে। তার মানে এটা স্পষ্ট যে খুব দ্রুত নির্বাচনটা দেওয়া, নির্বাচিত সরকার এসে তারপরে তারা যা করে করুক, ভালো করলে করুক, বন্ধ করলে করুক। একটি পত্রিকার শিরোনাম হয়েছে, লন্ডনে বৈঠকে নির্বাচন প্রতিশ্রুতি মধ্য জুলাই পর্যন্ত দেখতে চায় বিএনপি। যে লন্ডনে যে প্রতিশ্রুতি হলো, আপনি যেহেতু নির্বাচনের কথা বলছিলেন, তো কি মনে হয় এই খেলাধুলা কেমন হচ্ছে? লন্ডন প্রতিশ্রুতি কি রক্ষা হবে? প্রতিশ্রুতি রক্ষা হবে মানে কি, আমি আপনাকে বলি, জিনিসটা হচ্ছে এরকম যে যদি রক্ষা হয় তার মঙ্গল, রক্ষা না হলে তার অমঙ্গল। কার অমঙ্গল? প্রধান উপদেষ্টা এবং বর্তমান উপদেষ্টা পরিষদ যেটা, আচ্ছা, তার কিছু নমুনা তারা এবার লন্ডন সফরে পেয়েছেন। তার মানে তাদেরকে বুঝতে হবে যে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভেঙে যাচ্ছে, এবং এটা ভবিষ্যতে কি চরম আকার ধারণ করবে সেটার প্রস্তুতি তাদেরকে এখন নিতে হবে। সুতরাং এখন যদি তারা হেলাফেলা করে, একটি দলকে স্ট্রং করার চেষ্টা করে, আর একটা নতুন দলকে স্ট্যাবলিশ করার চেষ্টা করে, আর বাকি সবাইকে দেশকে মানে আকাশে উড়িয়ে দিয়ে, এটা কখনোই হবে না। আমাদের
স্পষ্টভাবে বুঝতে হবে যে বাংলাদেশের দল হলো দুটো, আপনি একটাকে নিষিদ্ধ করেছেন, এখন চাপে পড়ে বলেন যে না এটা তো নিষিদ্ধ করি নাই, এটা হলো স্থগিত করেছি, তাও সাময়িক এই বিচারিক প্রক্রিয়া। তারপরে বিচারিক প্রক্রিয়া আপনি বলতেছেন, ইরানে দেখেন, ইরানে 5 জনকে ধরলো একদম প্রথম পর্যায়ে, যুদ্ধের প্রথম পর্যায়ে 5 জনকে ধরলো যে এরা গুপ্তচর বৃত্তি করেছে, এরা ইরানের এগেনস্টে কাজ করেছে, বিচার করেছে এবং সাথে সাথে তাদের 3 জনকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। বিপ্লবী পরিষদের নির্বাচন মানে বিচার যদি দেওয়ানি আমলের মতন করেন, তাতে তো আপনার মৃত্যুর পরে আপনার পরপুরুষরাও কেউ দেখে যেতে পারবে না। ভালো কথা বলেছেন। একেবারে শেষের দিকে আমরা স্কাউট, গার্ল গাইডস, এই যে ছোটবেলায় আপনার আমার সেই ছোটবেলায় আমি নিজেও স্কাউট ছিলাম, এবং এইটা যে কি পরিমাণে একটা আন্দোলন ছিল, একটা মেধা বিকাশের জায়গা, সেই জায়গাগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের একটা বিরাট সাফল্যের পরে এই জায়গাগুলোতে খুব একটা সক্রিয় দেখি না। কিন্তু গতকাল প্রধান উপদেষ্টা স্কাউটদের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন, স্কাউট আন্দোলনকে আবার বেগবান করবার, এটা তো একটা পজিটিভ সাইন। অবশ্যই পজিটিভ সাইন। আমি আপনাকে বলি, 70-তে যখন ঘূর্ণিঝড় হলো তখন আমি স্কাউট, এবং আমরা একটা টিম ড্যামরাতে যে ইঞ্জেকশন দিলাম, প্রাথমিক সাহায্য করলাম। স্কাউট কিন্তু অলওয়েজ একটা অত্যন্ত মানবতার সেবায়, মেধা বিকাশে একদম 1 নম্বরে। এবং স্কাউটে কিন্তু শুধু মনে করে না যে তারা ওই লেফট রাইট করে, নো, তারা মেধা বিকাশের জন্য যথেষ্ট শ্রম দেয় এবং তাদের একটা আলাদা এবং একটা নেতৃত্ব তৈরি হওয়ার সেই বাসনাটা তো তৈরি হয় ডেফিনেটলি। কিন্তু এই সব কিছু তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। কারণ এখন আমরা যদি দেখি যে পড়াশোনা দরকার নাই, স্কাউটিং দরকার নাই, কোনো কিছু দরকার নাই, গান বাজনা দরকারই নাই, হ্যাঁ, তো মানে শিল্প সাহিত্য চর্চার কোনো দরকার নাই। বিশেষ করে ঢাকা শহরের কথাই যদি আপনি মনে করেন, আপনার শিল্পকলা একাডেমি বা অন্যান্য জায়গায় যে কাজগুলো হচ্ছে, তাতে তো নাটক সংস্কৃতি এটারও দরকার নেই, সেটাই মনে হয়। একদম কিচ্ছু দরকার নাই। আর শুধু মানে তলোয়ারবাজি করতে জানলেই হবে। আমরা আর মব ভায়োলেন্স করতে পারলেই হলো। মব ভায়োলেন্সে যদি আমি মাফিয়া গড হয়ে যাই, তাহলে তার কিছুই দরকার নাই। এটা কাঙ্ক্ষিত না, নিশ্চয়ই না। কিন্তু আমাদেরকে এখনো সময় আছে। এখনো যদি এই সরকার উপলব্ধি করতে না পারে, তাহলে তাদের যে পরিণতি হবে, আমি স্পষ্টভাবে বলে দিই আপনাকে, সিএসসি দোষ ছিল, কিন্তু তার যে পরিণতিটা হয়েছে, তাকে যে অপদস্থ হতে হয়েছে, এ ধরনের ঘটনা কিন্তু ভবিষ্যতেও ঘটবে। আমরা চাই না, সেটা চাই না, কিন্তু সেটা ঘটবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাগুলো বললেন, কষ্টের মাধ্যমে বললেন, অনেক সত্য কথা। এই সত্য কথাগুলো বা এই যে কথাগুলো আমরা উল্লেখ করলাম, আমরা চাই না ভবিষ্যতে সেটা ঘটুক। একটা সুখী, সুন্দর, একদম সুন্দর একটি বাংলাদেশ, এটাই তো প্রত্যাশা আমাদের। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।